প্রথম লড়াইয়ে আইবেরিয়ান ডার্বিতে শেষ হাসি হেসেছে স্পেন। পর্তুগালকে 1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে বেলজিয়াম যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে তারাও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দর্শক, এই সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এলিট স্টিল প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার, আর আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহেদ হাসান এমিলি এবং এলিট স্টিল গ্রুপের পরিচালক শায়ান সিরাজ। শক্ত নির্মাণের শুরু হয় সঠিক রড থেকে। বিশ্বমানের কাঁচামাল, আধুনিক প্রযুক্তি ও কঠোর মান নিয়ন্ত্রণে তৈরি এলিট স্টিল রিবার। দেশ গড়ার নির্ভরতার নাম এলিট স্টিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। একদম বিশ্বকাপের যে টান উত্তেজনা, মারমুখী যে একটা লড়াই হচ্ছে নকআউট পর্বে, এই সব কিছু নিয়ে আমি তো ভীষণ ভালো আছি। তবে জানতে চাইবো, গতকালকে 2টা ম্যাচ হলো, এই 2 ম্যাচের মধ্যে কোন ম্যাচটা সবচেয়ে বেশি মারমুখী ছিল, টান উত্তেজনা ছিল, এবং আমরা যারা সাধারণ ফ্যান ফলোয়ার আছি আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেটা আসলে কোন দল কিছুটা হলেও রাখতে পেরেছে? প্রথমেই যাব হচ্ছে এমিলি ভাইয়ের কাছে। থ্যাংক ইউ অ্যাগেন আপনাকে। যদি আমরা ইউএসএ এবং বেলজিয়ামের ম্যাচটা দিয়ে শুরু করি, ইউএসএকে নিয়ে থ্রু আপ দ্য ওয়ার্ল্ড কাপ আমার আসলে এক্সপেকটেশন ছিল। শুরুটা যদি দেখেন, তারা প্যারাগুয়ে আসলে যেভাবে ডমিনেট করে ফুটবল ম্যাচ খেলেছিল, তারপর থেকে আমার কাছে মনে হচ্ছিল ইউএসএ হয়তো অনেক দূর যাবে। ইভেনচুয়ালি যদি দেখেন, তারা যখন বেলজিয়ামের সাথে ম্যাচটা স্টার্ট করে, প্রি শোতে বা যে ম্যাচ রিভিউ আছে সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে ইউএসএ এই ম্যাচও এগিয়ে থাকবে, ডমিনেট করবে, ম্যাচ জিতবে। বাট বেলজিয়াম যেটা করে দেখিয়েছে, ইট ইস আনএক্সপেক্টেড আমার কাছে মনে হয়েছে। কারণ বেলজিয়াম এই দলটা যে এত এক্সাইটিং ফুটবল খেলবে এবং এত ডমিনেটিং ফুটবল খেলবে, এটা আসলে আমার ধারণা ছিল না। এখানে আমি পুরো ক্রেডিট দেবো তাদের যে কোচ রুডি গার্সিয়া তাকে, বিকজ সে যখন সেনেগালের সাথে ম্যাচটা জিতলো, আপনি যদি দেখেন 2 গোলে পিছিয়ে পড়ো, তারপর থেকে আমার কাছে মনে হয়েছে যে এই বেলজিয়াম একটা বড় মোমেন্টাম পেয়েছে। স্পেশালি তারা কিন্তু যদি দেখেন আজকের ম্যাচে তারা নতুন কিছু প্লেয়ার চেঞ্জ করে নামিয়েছে। আপনি যদি দেখেন, তারা ডোকু, কেভিন ডি ব্রুয়ান, রোমেরো লুকাকু এদেরকে বাইরে রেখে কিন্তু তারা স্টার্টিং 11 সাজিয়েছে। রাস্কিন, ওনানা, তাদের প্ল্যানিং এ কোনো প্রবলেম ছিল? কোনো প্রবলেম ছিল না। প্রবলেম ছিল যে তাদের যে মেইন প্লেয়াররা লাইক ডোকু, কেভিন ডি ব্রুয়না, তারা আসলে ওইভাবে পারফর্ম করতে পারছিল না। ইভেনচুয়ালি সেনেগাল ম্যাচে যদি শেষের দিকে দেখেন, এই সাবস্টিটিউট প্লেয়াররাই কিন্তু আসলে খেলার মোমেন্টামটা দিয়েছে। রাস্কিন, তারপর রোমেরো লুকাকুর পরে চেঞ্জিং এর গোল। সো আমার কাছে মনে হয়েছে যে ওই লাস্ট ম্যাচের যে উইনিং যে টিমটা ছিল তাদেরকে দিয়ে কিন্তু আজকে স্টার্ট করিয়েছে। সো এইটা একটা আমার কাছে মনে হয় যে রুডি গার্সিয়ার বড় গেম প্ল্যানের একটা বড় সাকসেসের জায়গা ছিল, যেটা আমার কাছে মনে হয় যে আপনি যে বলছেন যে বড় মার্জিনে জিতেছে, সেইটার একটা আমার মনে হয় যে ধারাবাহিকতা ছিল। আর আমাকে সারপ্রাইজ করেছে ইউএসএ, বিকজ ইউএসএ আসলে যে এক্সাইটিং ফুটবলটা খেলছিল থ্রু আপ দ্য টুর্নামেন্ট, সেটা আজকে ছিটে ফোটাও আজকে দেখতে পাইনি, টু বি অনেস্ট। ইভেনচুয়ালি তারা ওই যে তাদের রেড কার্ড খাওয়া প্লেয়ার ভালাগনকে তারা কাম ব্যাক করিয়েছে, যেভাবে আসলে তারা ম্যাচটার প্রতি ফোকাস ছিল সেই অনুযায়ী কিন্তু পারফর্ম করতে পারেনি। বিকজ ইউএসএ 4 গোলে বেলজিয়ামের কাছে হারবে, এইটা আসলে আমি কখনোই চিন্তা করিনি। দ্বিতীয়ার্ধে কি প্ল্যানিংটা কোনোভাবে চেঞ্জ হতে পারতো? প্ল্যানিং চেঞ্জ, আপনি যখন আর্লি আপনি 2টা গোল কনসিড করে ফেললেন, তখন কিন্তু আসলে প্ল্যানিং এর জায়গাটাতে থাকে না। যদিও ইউএসএ খেলায় ব্যাক করেছিল, বাট আবার দেখবেন যে 2 মিনিটের মাথায় তারা আবার গোল কনসিড করেছে। সো এই গোল কনসিড করাটা কিন্তু তারা পুরো একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবেন যে 4-1 তারা ম্যাচটা হেরেছে। সো এই জায়গা থেকে আমি বলবো যে এখানে ইউএসএ সব থেকে মেইন ব্যাপার হলো যে তারা প্রথম দিকে কিন্তু প্রচন্ড হাই প্রেসিং ম্যাচ খেলছে, হাই প্রেসিং করতো, অপোনেন্টের হাফে বল আপনার গেইন করে ওখান থেকে অ্যাটাক বিল্ড আপ করতো। বাট আজকে কিন্তু বেলজিয়াম সেটা করতে দেয়নি। বেলজিয়াম যেটা করেছে, যখন তারা হাই প্রেস করতে এসেছে, তারা খুব ভালোভাবে তারা ম্যাচটাকে কন্ট্রোল করেছে, বিল্ড আপ করেছে। ওই বিল্ড আপের অ্যাগেনস্টে কিন্তু তারা গোলগুলি পেয়ে গেছে খুব টাইম টু টাইম, এবং ক্রুশিয়াল টাইমে যখন গোল পেয়ে যাবেন তখন কিন্তু আসলে অপোনেন্টের গেম প্ল্যান যুক্তরাষ্ট্রকে বেলজিয়ামকে একটু হালকাভাবে নিয়েছিল। হালকাভাবে নানার থেকে আমার কাছে মনে হচ্ছে তারা যে গেম প্ল্যানটা দেখাতে চেয়েছিল সেইটা এক্সিকিউশন করতে পারেনি, টু বি অনেস্ট। কারণ আমরা জানি যে ইউএসএ একটু বেশি হাই প্রেসিং করে, তাদের টিম একটু হাই লাইন আপ করে খেলে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে বেলজিয়ামের অ্যাগেনস্টে তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিকজ আপনি যদি গোলগুলি যেভাবে কনসিড করেছে সেইগুলি যদি দেখেন, সেখানে কিন্তু আমি বলবো যে বেলজিয়াম একটা বড় গেম প্ল্যান নিয়ে আসছিল, তারা বেশ ভালো রিড করেছে আপনার ইউএসএ কে। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ইউএসএ পিছিয়ে পড়ে গিয়েছে। ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো, এই ম্যাচ, ভাইয়া যেহেতু হচ্ছে বেলজিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে বলছিলেন, আপনি যদি একটু পর্তুগাল আর স্পেন নিয়ে বলতেন। আমি স্পেন আর পর্তুগাল টাচ করার আগে একটু ইংল্যান্ড একটু বেলজিয়াম ইউএসএ একটু শেয়ার করি। মূলত অ্যাকচুয়ালি এই গত কয়েকদিনে একটা রেড কার্ড যে ওভারটার্ন করা হলো,
এটা কিন্তু আসলে আমার মনে হয় গেমটাকে নেগেটিভলি এফেক্ট করলো ইউএসএ টিমকে, বিকজ দেখা যাচ্ছে দ্যাট যেভাবে ঘটনাটা ঘটলো, ডোনাল্ড ট্রাম্প, আমরা যেটা শুনি এবং পড়ি, ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি ফিফার প্রেসিডেন্টকে ফোন করে বেসিক্যালি সফটলি একটু বলে যেখানে কিছু করা সম্ভব কি না। অ্যাকচুয়ালি ফুটবল ওয়ার্ল্ড কাপে তো ফিফার ক্ষেত্রে দের আর রুলস অ্যান্ড রেগুলেশনস, নিয়ম আছে, তো নিয়মগুলো কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্যে। একদম। তো যখনই এই রেড কার্ডের সাসপেনশনটাকে ওভারটার্ন করলো, মোটামুটি এটা কিন্তু সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে সবাই এটা আলোচনা করছে হ্যাঁ, যে হাউ ডিড দে অ্যালাউ দিস টু হ্যাপেন। এবং এটা কি পুরা বিশ্বকাপ শেষ হবার পরেও কিন্তু এটা আলোচনায় থাকবে ডেফিনেটলি, অ্যান্ড আই থিঙ্ক এটা হয়তো বা ইউএস টিমকে নেগেটিভলি এফেক্ট করেছিল, বিকজ যেটা ভাইয়া বলছিল, এমিলি ভাই বলছিল দ্যাট ইউএস টিম ওয়াজ প্লেইং ভেরি ওয়েল আপ আনটিল দিস মোমেন্ট। তো হঠাৎ করে কি হলোটা কি, রাইট, মনে হলো যে কোনো একটা টিম মাইন্ডসেট, টিম মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, যেটা তারা কোনো একটা ভাবে ফেভারে আছে। এক্স্যাক্টলি, এবং এটা হয়তো খারাপই ডিমোটিভেট করেছে টিমকে। অ্যান্ড উইথ রিগার্ডস টু পর্তুগাল অ্যান্ড স্পেন, আসলে আমি ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড ফলো করি, তো সেক্ষেত্রে আমার জন্য সফট স্পটে থাকে হলো ব্রুনো ফার্নান্ডেজ আর ক্রিস্টিয়ানো রোনালদো। তো কালকে যে অ্যাকচুয়ালি এটা হেরে গেল, আমি জানতাম যে হয়তো বা কিছু একটা হবে, মানে প্রবলি রিজাল্টস উড নট গো ইন পর্তুগালস ফেভার। ক্রিস্টিয়ানো রোনালদো অ্যাকচুয়ালি অ্যাট হিজ এইজ 41-এ যে সে এভাবে পারফর্ম করতেছে, আই নো দেয়ার লট অফ পিপল মানে হু আর নেগেটিভলি টকিং অ্যাবাউট হিম, যে ওকে হয়তো বা মানে খেলা শেষ হওয়ার আগে সাবস্টিটিউট করা উচিত ছিল, অনেকেই বলছে আর কি। বা তাও আসলে সে যেই জায়গাটা থেকে আসতেছে, আর ভাইয়ার আমি ঈশ্বর আগে কথা বলছিলাম that in this World Cup all the big players have performed, all the big players are turning up. পর্তুগালের কিন্তু পুরো টিম ওয়ার্ক নিয়েই আলোচনা হয়। জি, সো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে দ্যাট ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু never know, results could have gone the other way, he may have scored 1 or 2-3 goals and changed the direction. But all credit to Spain. Actually Spain যে টিম আকারে যেভাবে তারা একসঙ্গে খেলে, তাদের একটা বড় ক্রেডিট হচ্ছে যে তাদের লিগে, তাদের টিমে যতগুলি প্লেয়ারই আছে, they are more used to playing with one another. ক্লাব ফুটবলে বেশিরভাগ খেলোয়াড়গুলো কিন্তু একসঙ্গে খেলছে, তো সেক্ষেত্রে তাদের টিমের যে বিল্ড আপ, যে আপনার স্পিরিটটা, এটা কিন্তু আসলে মেবি পর্তুগাল রেপ্লিকেট করতে পারেনি। এবং স্পেনের লামিন ইয়ামাল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তরুণ একজন ফুটবলার এবং তার ফ্যান ফলোয়ার বেস সব কিছু এখন দুর্দান্ত। আমি বলতে চাচ্ছিলাম যে স্পেনের হয়ে লামিন ইয়ামালের যে পারফরমেন্সটা ছিল সেটা কি আশানুরূপ ছিল? থ্রু অফ দ্য টুর্নামেন্ট লামিন ইয়ামাল আসলে তাকে ওইভাবে এখনো আমার কাছে মনে হয় যে তার যে পারফরমেন্স, যে লাস্ট ইউরোতে যদি আমরা দেখি, 2024 ইউরোতে যদি দেখি, সেখানে কিন্তু লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস এই দুজনের উপর ভর করে কিন্তু তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। নিকো উইলিয়ামস ইনজুরির কারণে সামাও এইবার স্টার্ট করতে পারছে না, স্টিল হি হ্যাভ সাম ইনজুরি কনসার্ন। তো সেই জায়গা থেকে লামিন ইয়ামালের উপর একটা বড় প্রেশার কিন্তু রয়ে গিয়েছে। সো ওই প্রেশারটা আমার কাছে মনে হচ্ছে সে এখনো রিলিফ করতে পারেনি এবং তার পারফরমেন্সে পুরোটা ডেলিভার করতে পারছে না, টু বি অনেস্ট। এবং অপোনেন্টের কিন্তু একটা গেম প্ল্যানের অংশ থাকে কিন্তু লামিন ইয়ামাল যেটা করে যে আপনার ফ্ল্যাঙ্ক এরিয়াগুলিতে প্রচুর স্পেস তৈরি করে, সেখান থেকে সে ইনভার্টার্ড হয় এবং তার স্ট্রং ফুটে কিন্তু সে শুট করে, গোল করে, আইদার অ্যাসিস্ট করে। সেই জায়গাটা যেটা হয়েছে, এবার বাকি যে দলগুলি যারা স্পেনকে ফেস করছে, তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনে লামিন ইয়ামালকে নিয়ে কিন্তু আলাদা একটা প্ল্যান থাকে। ওই প্ল্যানগুলি কিন্তু তারকা ফুটবলারদেরকে নিয়ে কিন্তু একটা অন্যরকম টার্গেট থাকে, বা অন্য টিমের কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে, কি প্লেয়ারদেরকে নিয়ে অপোনেন্টের একটা গেম প্ল্যান থাকবেই। বাট সেটা হলো যে আপনার ওই কি প্লেয়ার আসলে সেটা প্ল্যান বিতে গিয়ে কিন্তু সেটা এক্সিকিউশন তাকে করতে হবে। লাইক আপনি ফ্ল্যাঙ্ক এরিয়াগুলি ইউজ করছেন, সেখানে যদি ডাবল ডিফেন্ডিং করে আপনাকে প্রপার মার্কিংটা করেন, আপনি প্ল্যান বিতে কি করবেন? আপনি কি ওখানেই থাকবেন, নাকি আপনি স্প্রেড আউট হয়ে আপনি জায়গা পরিবর্তন করে আপনার খেলাটাকে আরো ফ্লারিশ করবেন? ইটস ডিপেন্ড অন আপনার কোয়ালিটি। সো লামিন ইয়ামাল আমার কাছে মনে হয়েছে যে সে ওই জায়গাটা থেকে এখনো বের হতে পারেনি। এবং আপনি টু দ্য পয়েন্টে কথা বলেছেন যে থ্রু অফ দ্য টুর্নামেন্ট কিন্তু লামিন ইয়ামালকে আমরা এখনো লামিন ইয়ামালের মতো খেলাটা দেখতে পাইনি। বার্সাতে আমরা যেভাবে দেখেছি সেই বার্সাতে ইভেন্চুয়ালি জাতীয় দলে লামিন ইয়ামাল ইম্প্যাক্টফুল ফুটবল খেলে। ইউরোর কথা বলেছি, লাস্ট ফিফা ফ্রেন্ডলি যে ম্যাচগুলি হয়েছে বা প্রিপারেশন ম্যাচগুলিতে কিন্তু লামিন ইয়ামালের পারফরমেন্স অসাধারণ ছিল। বাট আমার কাছে মনে হয় সে স্টিল স্পেন স্ট্রাগলিং অন দ্য মিডফিল্ড, ইভেন্চুয়ালি অ্যাটাকিং থার্ড। হ্যাঁ, তারা পর্তুগালকে হারিয়েছে, বাট খেলাটা কতটা মন জয় করেছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, বিকজ স্পেন তো ওয়ার্ল্ড কাপ জিততে আসছে, রাইট? তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে এখন স্পেনের ইম্প্রুভের অনেক জায়গা রয়েছে। বাট স্পেনের একটা সলিড জায়গা হলো দে ডিডন্ট কনসিড এনি গোল, হ্যাঁ, থ্রু অফ দ্য টুর্নামেন্ট। হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। দেখেন 5টা ম্যাচ খেলতে এখন পর্যন্ত একটা গোল খায়নি। হ্যাঁ, সো এটা তো আসলে একটা চ্যাম্পিয়ন দলের মতো আমার কাছে মনে হয় যে তারা ওই দিকে এগোচ্ছে। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে তারা
তাদের যে রোটেশন মিডফিল্ড যেটা আমরা সবসময় দেখি যে তারা মিডফিল্ডে প্রচুর রোটেট করে, ওইটাও এবার অ্যাবসেন্স রয়েছে। রোড্রি, পেড্রি, আজকে ডেনি অলমোকে দিয়ে স্টার্ট করিয়েছে। সো এই জায়গাটাতে তাদের আরও ভেরিয়েশন আনতে হবে, যেটা লাস্ট ইউরোতে আমরা দেখেছি বা ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলিতে দেখি। সো ওই জায়গাটাও কিন্তু এখন অনেক অ্যাবসেন্স আছে, যদিও অপোনেন্ট কিন্তু অনেক ম্যাচ অ্যানালাইসিস করে বা ভিডিও অ্যানালিস্ট করে এই প্লেয়ারদের সাথে কিন্তু একটা অন্যরকম গেম প্ল্যান দেয়, যেখানে আসলে রোটেশনে অনেক কিছু কিন্তু ব্রেক করে দেয়। তো সেইটা আমার মনে হয় যে স্পেনের এখনও অ্যাবসেন্স আছে। তারপরও স্পেন দ্যাট টিম যে কোনো সময় আসলে তারা যদি খেলাটাকে কন্ট্রোল করে ফেলে তখন অপোনেন্টের জন্য কিন্তু খুব বিপদ হয়। আর আজকে যদি পর্তুগাল এবং স্পেনের ম্যাচ দেখেন, পর্তুগাল আসলে একটা গেম প্ল্যান এক্সিকিউশন করতে চেয়েছিল যেটাতে তারা বেশ ভালো অবস্থান করছে। আমি পর্তুগাল নিয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম যে পরপর এই যে বিশ্বকাপ হচ্ছে, তারপর পর্তুগাল কেন নিজেকে একটু গুছিয়ে নিতে কেন পারলো না? তাদের কমতিটা আসলে কোথায় ছিল? দেখেন, পর্তুগালের হিস্ট্রিতে পর্তুগাল এইবারে যে স্কোয়াডটা, এত ভালো স্কোয়াড পর্তুগাল হিস্ট্রিতে আর কখনো ছিল না। হ্যাঁ, বিকজ পর্তুগালের স্কোয়াডটা কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে এসেছিল। আপনি যদি দেখেন তাদের স্কোয়াড ডেপথ এত স্ট্রং, যেটা আমার কাছে মনে হয় যে ওই অনুযায়ী পারফর্ম করতে পারেনি। স্পেশালি তাদের মিডফিল্ড প্যাটার্ন যদি দেখেন, হ্যাঁ আমার কাছে মনে হয় সলিড 3জন মিডফিল্ডার রয়েছে এই মুহূর্তে যারা বিশ্বের সেরা প্লেয়ার। ভাইয়া যেটা বলেছে যে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, জন এভাস, এই 3জন মিডফিল্ডার আমরা যারা সারা বছর ক্লাব ফুটবল ফলো করি তারা জানি এই 3জন প্লেয়ার কত ইম্প্যাক্টফুল ফুটবল এবার লিগে তারা খেলছে। ব্রুনো ফার্নান্দেজ ইপিএল এ বেস্ট প্লেয়ার হয়েছে, হাইয়েস্ট অ্যাসিস্ট করেছে সে এবার ইপিএল এ। ভিতিনা আপনার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অন্যরকম একটা কন্ট্রিবিউশন ছিল। ওয়ান এভাস এই মুহূর্তে বেস্ট বিশ্বের সেরা মিডফিল্ডার একজন। সো এরা কিন্তু টিম ওয়াইজ পারফর্ম করতে পারেনি। বাট এইখানে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের থেকেও আমি একজন মানুষকে এই দলটার পিছনে সব থেকে বেশি দোষ দেব, সে হলো রবার্তো মার্টিনেজ, পর্তুগিজ কোচ। বিকজ তার পর্তুগালের সব থেকে বড় একটা ব্যাড ডিসিশন ছিল তারা কোচ চয়েজের ব্যাপারে, তাদের এই ডিসিশনটা আমার কাছে মনে হয় তাদেরকে পিছিয়ে রেখেছে। বিকজ এই রবার্তো মার্টিনেজ কিন্তু বেলজিয়ামকেও তাদের গোল্ডেন জেনারেশন টাইমটাতে কিন্তু সে কোচিং করেছে, বাট দ্যাট টাইম সে কোনো কিছুই দিতে পারেনি। সেম পর্তুগাল দলটাকেও আমার কাছে মনে হয় একটা জেনারেশন সে পেয়েছিল, এই দলটাকেও কিন্তু আলটিমেটলি সে কিছু দিতে পারেনি। সো কোচ ইজ বিগ ফ্যাক্ট ফর এ ন্যাশনাল টিম, যেটা আমার মনে হয় যে রবার্তো মার্টিনেজের ওই জায়গাটা অ্যাবসেন্স রয়েছে। বিকজ এত একটা স্ট্রং ডেপথ নিয়েও আপনি এই দলটাকে দিয়ে তেমন কোনো ভালো ফুটবল খেলাতে পারলেন না। আলটিমেট স্পেনের সাথে হেরে আপনি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে গেলেন। সো এখানে হয়তো আমরা রোনালদোকে দোষ দিব বা অনেক কথা আসবে, এইগুলি আমি একদমই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি কোচ একটা এন্ড অফ দ্য ডে একটা দলের জন্য বড় ফ্যাক্ট। এমিলি ভাইয়া, বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্র নিয়ে যেহেতু কথা বলছিলাম, এই ম্যাচটাতে গেম চেঞ্জার কে ছিল? আমাকে যদি এক কথায় বলেন আমি বলবো বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া। এই কারণ রুডিয়া গার্সিয়া একটা বড় সাহসিকতা পরিচয় দেখিয়েছে। সে তাদের টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার যারা কি প্লেয়ার তাদেরকে বাইরে রেখে যারা পারফর্মার তাদেরকে দিয়ে স্টার্টিং 11টা সাজিয়েছে। আমি যদি ভুল না করে থাকি সে কেভিন জি ব্রুয়েনা, ডোকু এবং রোমেরো লুকাকু কাউকে কিন্তু স্টার্ট করায়নি। ইভেনচুয়ালি মিউনের ডিফেন্সের একটা বড় আস্থার জায়গা তাকেও স্টার্ট করেনি। আপনি দেখেন সে মিডফিল্ডে কিন্তু রাস্কিন এবং ওনানাকে দিয়ে স্টার্ট করিয়েছে টেলিম্যানের সাথে। অ্যাট দ্য সেম টাইম ফ্রন্ট লাইনে আমরা দেখেছি যে কালাতারাতে দিয়ে স্টার্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম টোসার্ড এবং টেলিম্যান এরা সামনের দিকে খেলেছে যারা লাস্ট ম্যাচে পারফর্ম করেছে। সো সে একটা বড় সাহসিকতার পরিচয় দিয়েছে যে সে জানতো যে ইউএসের সাথে অনেক প্রচুর রান করতে হবে, ম্যাচ কন্ট্রোল করার জন্য টেলিম্যানকে মাঝখানে মাস রাখতে হবে এবং সে তাদেরকে রেখে দলটা সাজিয়েছে। এবং যে গেম প্ল্যানটা ছিল যে শুরুতেই আসলে আর্লি যদি বেলজিয়াম 2-1 গোল দিয়ে দিতে পারে দেন হয়তো তারা ম্যাচটা কন্ট্রোল করবে, সেটা তারা কিন্তু সেটা করে দেখিয়েছে। তার মানে ম্যাচ কন্ট্রোল করতে পেরেছে। হ্যাঁ, ম্যাচ কন্ট্রোল করেছে এবং আমার মনে হয় যে এইখানে কোচের উপরে আমার মনে হয় যে অন্যরকম একটা ক্রেডিট আমাদেরকে দিতে হবে। বিকজ যেটা ম্যাচ তারা সেনেগালের সাথে আপনি জানেন যে 85 মিনিটস পর্যন্ত একটা দল যখন 2 গোলে পিছিয়ে রয়েছে 2-0 গোলে, ওখান থেকে কিন্তু সে স্ট্রংলি কাম ব্যাক করে এই ম্যাচটা 3-2 গোলে জিতেছিল। আপনি যদি ওই ম্যাচটা একটু রিমাইন্ড করেন, তো সেখান থেকে আমি বলবো যে কোচ টেকনিক্যাল যে ইস্যুগুলি সে অ্যাপ্লাই করেছে সেই জায়গাতে বেশ ভালো সাকসেস হয়েছে। বিকজ একটা সময় আমরা হয়তো অনেক কোচকে দেখি যে সে তো চিন্তা করে দলের ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে বাদ দিয়ে স্টার্টিং 11 সাজিয়ে সাকসেস পাবে কি না। আলটিমেটলি সেইটা না করতে পারলে তো আসলে প্রেশারটা কোচের উপর আসবে, যেটা রুডি গার্সিয়া বেশ ভালোভাবে এক্সিকিউশন করেছে অ্যাগেনস্ট ইউএসএ। আর ইউএসএ আসলে থ্রু অফ দ্য টুর্নামেন্ট আজকেই সব থেকে বাজে ম্যাচ খেলেছে, হ্যাঁ, যার কারণে কিন্তু তারা হেরেছে। যদি আপনি ইউএসএর প্রিভিয়াস ম্যাচগুলি দেখেন, দে প্লেড ফ্যান্টাস্টিক ফুটবল, হাই প্রেসিং করেছে, তারা ম্যাচ কন্ট্রোল করেছে, তারা হাই লাইন ডিফেন্ডিং আপ খেলেছে, পিছনে যে তাদের স্পেস ছিল সেইটা ডিফেন্ডিং ট্রানজিশনের সময় বন্ধ করেছে। সো এই জিনিসগুলি কিন্তু আজকে করতে পারেনি বিকজ বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া যেটা দলের কমিউনিকেশন ভালো ছিল, আজকে সেটা কমতি ছিল। আজকে কমতি ছিল, অনেক কমতি ছিল। এবং তারা ভাইয়া যেটা বললো যে ভালাগনকে তারা যেভাবে আসলে ব্যাক করিয়েছে রেড কার্ডের ওই ইস্যুটা দিয়ে, ওইটার একটা প্রেশার ছিল কিন্তু দলের ভিতরে, হ্যাঁ, যে আসলে আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ স্টেজে আসলে এই ধরনের জিনিসগুলি ম্যানেজ করে খেলাটা
এটা আসলে কতটা ঠিক ছিল সেটাও কিন্তু আমার মনে হয় যে পারফরমেন্সের একটা বড় ইফেক্ট পড়েছে। বাট বেলজিয়াম কে আমরা ক্রেডিট দেবো এই কারণে, কারণ বেলজিয়াম তাদের গেম প্ল্যানের পুরোটাই এক্সিকিউট করেছে অন দ্য ফিল্ড, যেটা আমার কাছে মনে হয় ম্যাচ জিততে সাহায্য করেছে। বেলজিয়ামের পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে স্পেন, Right. আপনি কাকে ফেভারিটে রাখবেন? ডেফিনেটলি স্পেন তো ফেভারিট থাকবেই, বাট বেলজিয়ামকে এই মুহূর্তে আমি কোনোভাবেই ছোট করছি না, বিকজ বেলজিয়াম নকআউট রাউন্ডে পারফরম্যান্স বেলজিয়াম দুর্দান্ত যেভাবে ছিল। আসলে আপনি যদি দেখেন রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 পার করেছে, ইভেনচুয়ালি রাউন্ড অফ 32 ওই ক্রুশাল মোমেন্টটা তারা যেভাবে হ্যান্ডেল করে আসছে এগেইনস্ট সেনেগাল, আমার কাছে মনে হয় এই বেলজিয়াম এখন আসলে অনেক কি সারপ্রাইজ করবে। তারপর স্পেন ডেফিনেটলি এগিয়ে থাকবে, বিকজ স্পেনের সব থেকে স্ট্রং পয়েন্ট হলো দে ডিডন্ট কনসিড এনি গোল। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে তাদের আর জাভালের মতো স্ট্রাইকার রয়েছে, লামিন ইয়ামাল যদি ফোকাস করে অন দ্য পিচ, এটা আমার কাছে মনে হয় যে বেলজিয়ামের জন্য খুব ডিফিকাল্ট হবে। শায়ন ভাই, আপনি তো ইংল্যান্ডের ফ্যান, জি। এই বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি ইংল্যান্ড গত যে মেক্সিকোতে যে খেলাটা হলো অ্যাজটেকা স্টেডিয়ামে, অ্যাকচুয়ালি সব ইংল্যান্ড ফ্যানই মনে একই ভাবছিল যে অ্যাজটেকা স্টেডিয়াম কিন্তু ভেরি টাফ, মেক্সিকোর এটা হোম গ্রাউন্ড। দেখা যাচ্ছে দ্যাট এর আগে মেক্সিকো এই স্টেডিয়ামে খালি 2টা খেলা হেরে গিয়েছিল। সো এই ম্যাচটা কিন্তু ছিল তার থার্ড লস। আচ্ছা, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই স্টেডিয়ামে আসাটাই কিন্তু খুব ডিফিকাল্ট। আপনার যে ক্রাউড যেটা মেক্সিকোকে সাপোর্ট করছে অ্যাজ বিং হোস্ট নেশন, প্লাস তাদের ফুটবলটা কিন্তু খুব চমৎকার খেলছিল মেক্সিকো। তো এখান থেকে যে ইংল্যান্ড জিতে এসেছে, জয়লাভ করে এসেছে, ইটস ট্রুলি আ ফ্যান্টাস্টিক। আমি যদি ইংল্যান্ডের কথা বলি, একটা প্লেয়ারকে আমি একটু স্পেশাল ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে জুড বেলিংহাম। আচ্ছা, জুড বেলিংহাম দেখা যাচ্ছে যে যেটা আমরা একটু আগে কথা বলছিলাম আমার ভাইয়া, আপনি যে মাইন্ডসেট মেন্টালিটি, দেখা যাচ্ছে জুড বেলিংহাম ইজ দ্যাট প্লেয়ার, ওনার মাইন্ডসেট আর মেন্টালিটি এত স্ট্রং, একটা উইনিং মেন্টালিটি। সবাই আমরা হয়তোবা দেখতে পারলাম দ্যাট হি স্কোর 2 ক্রিটিক্যাল গোলস, যেটা দিয়ে তারা 2-0 আপ ছিল। অনেকে খেয়াল করে, তার মানে প্রতিপক্ষর যেই একটা আবহ তৈরি হয় সেটা কি জি। সে রিড করতে পারে এরকম কিছু? ইউনো যে আপনার পরিবেশটা এটার মাধ্যমে যে হ্যাঁ, তারা হ্যাঁ। উঠে আসতে পেরেছে, ওর একটা যেহেতু সে রিয়াল মাদ্রিদে খেলে, রিয়াল মাদ্রিদ আপনার লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এই উইনিং মাইন্ডসেটটা মানে তার আছে, যে কঠিন জায়গাকে কিছু একটা রেজাল্ট বের করে নিয়ে আসা। তো হাফ টাইমের ঠিক আগে সে কিন্তু একটা চ্যালেঞ্জ করেছিল, একটা মানে গোল সেভিং চ্যালেঞ্জ। তো 2টা গোল তো দিয়েছে, প্লাস একটা চ্যালেঞ্জও করেছে। তো মোটামুটি তার কন্ট্রিবিউশন গেমে মানে হিউজ। আজকের ম্যাচ আর্জেন্টিনা এবং মিশর, মানে আমার ফেভারিট আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা মিশরের মধ্যে আপনি কাকে ফেভারিটে রাখবেন? না, ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাকে ফেভারিট রাখতেই হবে। ভাই আমার সাথে একমত এর জন্য। লাস্ট পারফরম্যান্স কি আমার কাছে আর্জেন্টিনা মনে হয়- ভালো ছিল কেপ ভার্দের সাথে? না, এটা লাস্ট পারফরমেন্স আসলে আমরা ওই ম্যাচটা নিয়ে অনেক কাটাছেঁড়া করেছি। টু বি অনেস্ট, কেপ ভার্দে ডিডেন, মানে আমি বলবো যে ওরা আসলে যে ফুটবল খেলেছে, মানে দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। হ্যাঁ, মানে হয় না, আর্জেন্টিনার মতো দলের সাথে হয় না আপনি যখন আপনার একটা কাজে থাকবেন, হ্যাঁ। হ্যাঁ, অনেক সময় হয় না যে আপনি ওই কাজটা ডেসপারেটলি করতে গিয়ে অনেক ভালো করে ফেলছেন, হ্যাঁ, রাইট? হ্যাঁ। এটা কিন্তু আমাদের কেরিয়ার সবারই হয়। হ্যাঁ, আমরা যারা খেলি বা যারা ব্যবসা করে বা যারা যে প্রফেশনেই থাকুক না কেন, দেখবেন একটা ডে আপনার জন্য আসে, হ্যাঁ। যে ডেটা আপনাকে অনেক উপরে নিয়ে যায়, রাইট? সো Right. কেপ ভার্দে আমাদের যে ওই ডেটা তারা আসলে ওইভাবেই নিয়েছিল, বিকজ কেপ ভার্দের ওই দিন কোনো প্রেশার ছিল না। কেপ ভার্দে একটা ছোট দেশ, 5 লক্ষ মানুষের দেশ, তারা শুরুতেই স্পেনকে ধাক্কা দিয়েছে, উরুগুয়েকে ধাক্কা দিয়েছে, আপনার সৌদি আরবের সাথে ড্র করেছে, 3 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার পরে আপনার রাউন্ড অফ 32 আসছে, তারপরে তারা ফেস করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সো দে হ্যাভ নো প্রেশার, তারা মেসির সাথে ম্যাচ খেলবে, তারা অন দ্য পিচ মেসির সাথে মাঠ শেয়ার করবে, এইটাই কিন্তু তাদের কাছে ছিল বিশাল একটা প্রাপ্তি। সো ওই প্রাপ্তির জায়গাটা তারা ক্যাশ করতে গিয়ে এমন একটা ম্যাচ খেলেছে যেটা আমার কাছে মনে হয় যে সারা বিশ্ব এই ম্যাচটার কথা মনে রাখবে। সো এখন হলো যে আজকে যদি দেখেন, আমি কোনোভাবেই আসলে আর্জেন্টিনাকে এখানে নন ফেভারিট ভাবছি না। ডেফিনেটলি আজকের ম্যাচও আর্জেন্টিনা ফেভারিট, বাট আমার যেটা হয় যে আর্জেন্টিনা কিছু জায়গায় শুড বি ইমপ্রুভ, মাস্ট ইমপ্রুভ, আদারওয়াইজ আর্জেন্টিনা কোনো স্ট্রাগল করবে, স্পেশালি মিডফিল্ডে। তারা কেপ ভার্দের সাথেও কিন্তু আর্জেন্টিনার স্ট্রাগল করতে হয়েছে, স্পেশালি মিডফিল্ডে। এবং আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা সামহাও কেপ ভার্দেকে খুব হালকাভাবে নিয়েছিল। আবার কখনোই কেপ ভার্দে কিন্তু আর্জেন্টিনা যেহেতু ফেভারিটে আছে তাদেরকে খুব সিরিয়াসলি নিয়ে খেলেছে, আমার কাছে এরকম মনে হয়েছিল। হালকা ভাবে আসলে ওয়ার্ল্ড কাপ স্টেজে নেওয়াটা ঠিক না, এখন নিয়ে
নিয়েছে কিনা সেটা আমি এটা এই মুহূর্তে বলতে পারবো পারফরমেন্সে সেটা বোঝা যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় না যে দে আর ভেরি মাচ প্রফেশনাল এবং নকআউট স্টেজে যে কোনো কিছু হতে পারে। এই ম্যাচটা কিন্তু কেপ ভার্দে জিততেও পারতো। আপনি যদি দেখেন যখন 2-2 হয়েছে তখন যদি সামহ একটা গোল হয়ে যেত, আর্জেন্টিনা কি ওটা রিকভার করতে পারতো না, বিকজ খুব টাইম কিন্তু ছিল না। সো সেইখান থেকে আমি বলবো যে নকআউট স্টেজে কিন্তু প্রত্যেকটা মোমেন্টস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি এখানে 90 মিনিটে যদি খেলা না শেষ হয় এটা কিন্তু 120 মিনিটে চলে যাবে, 120 মিনিটে না হলে আপনার পেনাল্টি শুট আউটে যাবে। সো আপনার জন্য কিন্তু অনেকগুলি মোমেন্টস ওয়েট করছে। তো সেখান থেকে বলবো আজকে ইজিপ্টের সাথে আমার যেটা মনে হয় যে আর্জেন্টিনার একটা গেম প্ল্যানের অংশ থাকবে, তারা 90 মিনিটসে খেলাটা শেষ করতে চাবে, বিকজ এই ম্যাচটা যদি তারা জিততে পারে তাদের কোয়ার্টার ফাইনাল কিন্তু ইজ ভেরি শর্ট, 3-4 দিন তারা মাত্র রেস্ট পাবে বা ওই রিকভারি সেশন। এগুলো অনেক কনসিডারেশনে নিয়ে কিন্তু ম্যাচটা খেলতে হবে। বাট টু বি অনেস্ট, ইজিপ্ট আমার কাছে মনে হয় যে খুব ভালো অবস্থায় রয়েছে। দে হ্যাভ মোহাম্মদ সালাহ, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। আমার কাছে মনে হয় মোহাম্মদ সালাহ ইজিপ্টের জন্য মেসি, সুতরাং তাকেও কিন্তু কোনো সুযোগ নেই। সো আর্জেন্টিনা যেটা বললাম যে আর্জেন্টিনা ইমপ্রুভ করতে হবে অ্যাটাকিং ট্রানজিশনে, মিডফিল্ড এবং অ্যাটাকারদের ভিতরে আমার কাছে মনে হচ্ছে এখনো অনেকটা প্রবলেম, কমিউনিকেশন আমার কাছে মনে হচ্ছিল যে ও কিছুটা মনে হচ্ছিল কমতি রয়ে গেছে, স্পেশালি মিডফিল্ডে যদি অ্যানজো ফার্নান্দেস, ম্যাকেলিস্টার এবং ডিপল, আপনারা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ 22-এর ওয়ার্ল্ড কাপে দেখেন এই তিনজন পারফরমেন্সের উপরে ভিত করে কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বাট এই তিনজন এই প্রবাবলি আমার কাছে যেটা মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে তাদের বেস্ট ফুটবলটা খেলতে পারছে না, অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডে তারা কন্ট্রোল করতে পারছে না। ইভেনচুয়ালি অ্যাটাকিং থার্ডে লাউতারো মার্টিনেজ এবং মেসির সাথে তাদের কম্বিনেশনটাও কিন্তু, এবং ইভেনচুয়ালি আলমাদা, তাদের সাথে কম্বিনেশন একটা বড় ফারাক গ্যাপ রয়েছে। ইভেনচুয়ালি ডিফেন্সিভ অর্গানাইজেশনও কিন্তু ভুল রয়েছে, বিকজ আমরা দেখলাম যে কেপ ভার্দের সাথে যে দুইটা গোল কনসিড করেছে সেখানে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সিভ অর্গানাইজেশন অনেক প্রবলেম ছিল, এগুলি কিন্তু আজকে মেকআপ করতে হবে। আদারওয়াইজ কিন্তু মোহাম্মদ সালাহ কিন্তু কোনো কনসিডার করবে না, বিকজ সে জানে কিভাবে গোল করতে হয়। ওখানে কিন্তু জিকো, প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা তখন তো কোনো ছাড়ের প্রশ্নই আসে না, রাইট। ওখানে কিন্তু আরো কিছু সালাহ বাইরেও কিন্তু আরো কিছু ভালো প্লেয়ার আছে, আশুরের মতো প্লেয়ার রয়েছে, মাশরুর রয়েছে, জিকো রয়েছে, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড প্লেয়ার। সো এরা কিন্তু ফ্রন্ট লাইনে খেলবে, এদেরকেও কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনে আর্জেন্টিনাকে ম্যানেজ করতে হবে। বাট আর্জেন্টিনার একটা ফ্যাক্ট হলো যে আর্জেন্টিনা যদি এই ভুল ত্রুটিগুলি একটু রিকভার করতে পারে তখন কিন্তু আর্জেন্টিনা খুব অনেক ভয়ানক হয়ে যায় আর্জেন্টিনা, বিকজ আর্জেন্টিনা দলের নিয়ন্ত্রণে থাকবে, রাইট। সো আর্জেন্টিনা সেটা অবশ্যই করতে হবে, আদারস কিন্তু ডিফিকাল্ট হবে ম্যাচটা জেতা। শায়ান ভাই, আর্জেন্টিনা এবং মিশর নিয়ে কথা বলছিলাম। মিশরের যে সালাহ, আমাদের মেসি তো আছে, এটা তো আমরা জানি, এবং আর্জেন্টিনার তারকা ফুটবলাররা তো অনেক, কিন্তু মিশরের এই সালাহকে আর্জেন্টিনার টেকেল দিতে কতটা কিরকম কি হতে পারে? গুড কোয়েশ্চেন। যেটা দেখা যাচ্ছে দ্যাট ইভেন ব্রাজিল নরওয়ে খেলাতে হালান্ড স্ট্রাইকার হিসেবে সারা খেলাতে কিন্তু সে বলের টাচ সেভাবে করেনি, গেম চেঞ্জার ছিল, কিন্তু যখনই বলটা পেল ইনসাইড দ্য বক্স লাইক প্রেডেটর, তো সালাহ কিন্তু মোটামুটি একই রকম। এই সারা খেলায় যদি সেরকম কোনো ব্রেক থ্রু না আসে, যদি বলটা তার কাছে আসে ইনসাইড দ্য বক্স নিয়ার বাই, তাহলে কিন্তু মোটামুটি ইজ আ হাই চান্স অফ স্কোরিং অ্যান্ড চেঞ্জিং দ্য ম্যাচ। স্ট্রো ভাইস একটা খুব ভালো পয়েন্ট বলছে, যেটা হলো যে দেখেন এই ধরনের প্লেয়াররা কি করে, ম্যাচ ইনভলভমেন্ট তারা কম থাকবে, দে কিপ দেয়ার এনার্জি, তারা এনার্জিটা রাখবে ফর গোল স্কোরিং। হালান্ডের কথা বলছে, দেখেন হালান্ড থ্রু অফ দ্য ম্যাচ আমার 4টা 5টা বা 6টা বল সে টাচ করেছে, বাট হি নেভার ফ্রাস্ট্রেটেড। আমরা যেটা হয়, যেহেতু আমি স্ট্রাইকার ছিলাম, আমরা যখন ম্যাচ খেলি, আপনি যখন গেম প্লেতে আপনার রিলেশন বা রিলেটেড কম থাকবে তখন আপনি ফ্রাস্ট্রেটেড হবেন যে আমি মনে হয় টিম থেকে বাইরে চলে যাচ্ছি। বাট আর্লিং হালান্ড নট দ্যাট, আমার কাছে মনে হয় যে সে কিপ হিজ এনার্জি ফর স্কোরিং এ গোল। এবং ভাই যেটা বলছে, আপনি দেখেন যে প্রথম গোলটা করছে, আমার কাছে মনে হয় একটা সিংহ মনে হয় লাভ দিয়েছে, এটা অন্যভাবে বললাম, বিকজ গেব্রিয়েলের মতো ডিফেন্ডার যে এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিফেন্ডার, তাকে আসলে সে কোনোভাবে অ্যালাউই করেনি, যে সে জাম করেছে, এনার্জি সে যেভাবে আসলে এনার্জি যেভাবে জেনারেট করেছে, ওইটাই তো আসলে আমার মনে হয় যে ব্রাজিলের জন্য বিশাল একটা ব্যাড সেটব্যাক হয়েছে। সেকেন্ড গোলটা যদি দেখেন, সে অনেক সময় পেছন, তার একুরেসি ছিল পারফেক্ট। মোহাম্মদ সালাহ সেম, হয়তো এনার্জি কিপ করবে, 1টা 2টা চান্স পাবে, সেখান থেকেই সে হয়তো গোল করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনায় আমরা জানি লিওনেল মেসির মতো কিন্তু প্লেয়ার আছে। লিওনেল মেসির পার্টিকুলারলি যেতে যদি লিওনেল মেসি যেভাবে আসলে এই ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করে দেখাচ্ছে, সেটা কিন্তু আবার ইজিপ্টের জন্য বড় একটা, কিন্তু আমি বলবো যে তাদের জন্য একটা চ্যালেঞ্জ, অবশ্যই ডেফিনিট চ্যালেঞ্জ থাকবে। সো মোহাম্মদ সালাহ বলেন বা মেসি বলেন, তারা কিন্তু ওয়েট করে 1টা 2টা মোমেন্টের জন্য, এবং ওই মোমেন্টগুলি পেলে অপোনেন্ট যতই স্ট্রং থাক না কেন, যতই আপনি তাকে মার্ক করেন না কেন, ওইগুলি কোনো কিছুই কাজে দিবে না। আমরা এই দুই দলের পারফরমেন্স দেখবো বাংলাদেশ সময় ঠিক রাত 10টায়। দর্শক, এবার দেখে নিব আর্জেন্টিনা মিশরের আজকের সম্ভাব্য লাইন আপ। দর্শক, চলে যাব পরবর্তী ম্যাচে, সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া।
সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া, এবং আমরা জানি যে সুইজারল্যান্ড এর আগে বেশ ভালো একটা ভালো গেম আমাদেরকে উপহার দিয়েছে, তবে আজকের এই ম্যাচটা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? ডেফিনেটলি ল্যাটিন ভার্সেস ইউরোপ। হ্যাঁ, সো এখানে আমাকে যদি এক কথায় বলেন, আমি এখানে কলম্বিয়াকে এগিয়ে রাখবো। বিকজ কলম্বিয়া হ্যাভ দ্যাট স্ট্রেংথ। তারা এই ম্যাচটা জেতার জন্য যা যা করা দরকার তাই করবে, এবং তাদের সেই ক্যাপাবল প্লেয়ার রয়েছে। স্পেশালি যদি দেখেন দলে একজন দুজন প্লেয়ার আসলে পারফর্মার থাকলেই হয়, যে কোনো সময় তারা ম্যাচ ডিসাইডেড করবে। আমি আর ভাইয়া বলছিলাম যে এবার থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ যদি দেখেন, প্রত্যেকটা প্লেয়ার যারা কি প্লেয়ার রয়েছে তারা দে অল আর পারফর্মিং। হ্যাঁ, সো আপনি যদি ভাইয়া জুড বেলিংহামের কথা বলছে, হ্যারি কেন পারফর্ম করছে, লিওনেল মেসি আর্জেন্টিনার পারফর্ম করছে, কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সে পারফর্ম করছে। সো কলম্বিয়া যদি স্পেসিফিক দেখেন, তাদের লুইস দিয়াস, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ভালো একটা শেপে আছে। হ্যাঁ, তাদের লুইস সুয়ারেজ স্ট্রাইকার, এটা এই উরুগের লুইস সুয়ারেজ না, এটা হলো কলম্বিয়ার লুইস সুয়ারেজ, যে কিনা এই মুহূর্তে বেশ ভালো ফর্মে রয়েছে। সো তারও কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে এমবোলোর পারফরম্যান্স নিয়ে জানতে চাই। এমবোলোর ব্যাপারে আমি আসতেছিলাম, আপনি বলে দিয়েছেন। এমবোলো হ্যাভ দ্যাট কনফিডেন্ট, আমার কাছে মনে হয় যে কোনো সময় গেম চেঞ্জার হতে পারে। সো এইগুলিকে কিন্তু সুইজারল্যান্ডের আপনার মেকআপ করতে পারবে। সুইজারল্যান্ড হ্যাভ সাম কোয়ালিটি প্লেয়ার, যেটা হয়েছে যে আপনি তার মানে তারকা ফুটবলের পারফরম্যান্স মাথায় রেখে সুইজারল্যান্ডকে প্ল্যান করতে হবে। বাট কলম্বিয়াকেও কিন্তু কিছু কনসার্নের জায়গা রয়েছে, বিকজ কলম্বিয়ার হ্যাভ সাম গুড প্লেয়ার লাইক মানজাম্বি। আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপের সব থেকে ইয়ং প্লেয়ার আমার কাছে মনে হয় মুরাত ইয়াকিন, যে সুইজারল্যান্ডের কোচ, তার একজন মানে এই রেডিমেড প্লেয়ার পেয়ে গেছে ওয়ার্ল্ড কাপের সময়, বিকজ সে আসলে এইভাবে ডেলিভার করবে পারফরমেন্স, সেটা হয়তো কেউ জানতো না। সো মানজাম্বি আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য কি প্লেয়ার, এবং লাস্ট ম্যাচও সে দুর্দান্ত খেলেছে। সো এইগুলি আমার কাছে মনে হয় যে দুইটা দলের জন্য বড় একটা ব্যাটেল হবে, তারপর আমি মনে করি যে কলম্বিয়া এগিয়ে থাকবে। শায়ন ভাইয়া, এই ব্যাটেলে কলম্বিয়ার লুইস ডিয়াসের ব্যাপারে আপনি কি বলবেন? শায়ন ভাই, আপনার কাছে জানতে চাইবো সুইজারল্যান্ড কলম্বিয়াতে আপনি কাকে এগিয়ে রাখবেন? টু বি অনেস্ট, ভাইয়ার সঙ্গে আমার একটা সফট স্পট আছে ল্যাটিন আমেরিকার জন্য। আমার মনে হয় আমাদের দেশের মানুষও বেশিরভাগ কলম্বিয়ার দিকেই তাকাচ্ছে মনে হয়, অ্যান্ড ওয়েটিং আ ভিক্টরি দেয়ার। লেটস সি। আচ্ছা, সুইজারল্যান্ডের পারফরম্যান্স, সুইজারল্যান্ড কি আজকে ভালো করতে পারবে, জিততে পারবে? প্রেডিকশন কি বলে আসলে? ইউ নো, অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ফেসিলিটি, ইউরোপিয়ান ফুটবল, ইউরোপিয়ান আসলে যে ইনভেস্টমেন্টটা যায় ইউরোপিয়ান ফুটবলের পিছনে, আসলে মনে হচ্ছে যে ইট উইল বি আ টাফ গেম ফর কলম্বিয়া। সুইজারল্যান্ডে এগিয়ে আছে মনে হয়, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স টুনাইট। দর্শক, দেখে নিব সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়ার আজকের সম্ভাব্য লাইনআপ। এমিলি ভাই এবং শায়ন ভাই, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, আর্জেন্টিনা যদি ফাইনালে গিয়ে, মানে যদি যায় আর ফাইনালে গিয়ে যদি ফ্রান্স আর আর্জেন্টিনা মুখোমুখি হয়, তাহলে কার এই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি থাকবে, এমবাপ্পে নাকি মেসি? ভাইয়া বলুক। টু বি অনেস্ট, অ্যাকচুয়ালি এমবাপ্পে যেভাবে আপনার খেলছে, তার যে স্পিড, অ্যাজিলিটি, কন্ট্রোল, অ্যাটিটিউড, আসলে দেখে খুব ভালো লাগে, এবং মানে মনে হচ্ছে যে হি উইল soon start beating many of Messi's records, because খেলা তো সুযোগ পাবেই, ফ্রান্স আরও খেলা খেলবে, এবং তার যে মাইন্ডসেট, সেই ডেফিনেটলি আপনার আরও অনেক গোল করবে, আর অনেক হবে, এবং আই এম সাপোর্টিং ফ্রান্স if that's coming together. এমিলি ভাই, আপনি কাকে সাপোর্ট করছেন? না, আমি বিগ ফ্যান অফ আর্জেন্টিনা। ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনা অনেক বড় ভক্ত ফ্যান, যেটাই বলতে পারি এর থেকে বড় ফ্যান হলাম আমি মেসির। হ্যাঁ, মেসির মানে যা কিছু হয়ে যাক আমরা আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। রাইট, না এগিয়ে রাখবো না, পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, বিকজ আমরা যখন আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ওই জায়গা থেকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু ফ্রান্স এগিয়ে থাকবে। হ্যাঁ, ফ্রান্স এগিয়ে থাকবে এই কারণে, কারণ ফ্রান্সের আসলে এইবার দলের স্কোয়াড ডেপথ ওই লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকেও বেশি স্ট্রং। স্পেশালি তাদের ফ্রন্ট ফোরের কথা যদি বলি, ওলিসি, কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে এবং ডিজিয়ার ডোয়ে বা বারকোলা যে স্টার্ট করুন কেন, এই চারজন প্লেয়ারকে আসলে আপনি কিভাবে আটকাবেন, আর্জেন্টিনার ডিফেন্সিভ অর্গানাইজেশন আসলে এদেরকে কিভাবে প্রোটেক্ট করবে, এটা কিন্তু আমি বলবো যে একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে যদি এই দুইটা দল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে। যদি ফাইনাল খেলে তাহলে আর্জেন্টিনার ফ্রান্সের ব্যাপারে কোন কোন দিকগুলো মাথায় রেখে মাঠে নামা উচিত? ডেফিনেটলি অবশ্যই এটা বললাম যে অ্যাটাকিং থার্ডে যে প্লেয়াররা রয়েছে তাদের উপরে বেশি কনসার্ন থাকতে হবে, বিকজ এরাই কিন্তু খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিচ্ছে। এখন পর্যন্ত ফ্রান্সকে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি ডিফেন্সিভ অর্গানাইজেশনে, বিকজ ওই চারজন প্লেয়ার এমনভাবে আসলে অ্যাটাক বিল্ড আপ করে ডিফেন্সের উপর প্রেশারটা কম আসতেছে। এট দ্য সেম টাইম আমরা জানি রেবিওট এবং চৌমিনের মতো দুজন সলিড সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছে যারা কিনা চারজন প্লেয়ারের সাথে একটা পিভট হিসেবে কাজ করছে। সো এটাও কিন্তু আমি বলবো যে ফ্রান্সের জন্য বড় একটা স্ট্রং সাইড। বাট আর্জেন্টিনার যেটা ফ্যাক্ট
হলো আর্জেন্টিনা যদি মিডফিল্ডে একটু ইমপ্রুভ করে ফেলে, লাইক এনজো ফার্নান্দেজ, ডিপল এবং ম্যাকেলিস্টার, ওইটা কিন্তু আবার অন্যান্য দলের জন্য কিন্তু ভয়ের একটা কারণ হবে, বিকজ এই তিনজন প্লেয়ার জানে কিভাবে আসলে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে হয়, মিডফিল্ড কন্ট্রোল করতে হয়, অ্যাট দ্য সেম টাইম অপোনেন্টকে রিড করে আসলে অপোনেন্টের খেলাটাকে কিভাবে নষ্ট করতে হয়। সো এটাও কিন্তু আমি মনে করি যে ম্যানেজার একটা ব্যাপার। বাট যদি দেখেন আর্জেন্টিনা আর একটা স্ট্রং সাইড হলো তাদের কোচ লিওনেল স্কলোনি। হি নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। এর থেকে ওনার থেকে ভালো কেউ জানে না। টু বি অনেস্ট, লাস্ট ওয়ার্ল্ড কাপটাই যদি দেখেন যেটাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, যে মোমেন্টে আসলে আর্জেন্টিনা ম্যাচটা বের করলো, এটা তো লিওনেল স্কলোনি ডেফিনেটলি একটা ক্রেডিট রয়েছে। ইভেনচুয়ালি ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তার কোচ সে জানে আসলে এই মোমেন্টগুলি, প্রেশার মোমেন্টগুলি কিভাবে ম্যানেজ করতে হয়। সো ইভেনচুয়ালি লিওনেল মেসি যে ফর্ম দেখাচ্ছে, এইটা কিন্তু প্রত্যেকটা দলের জন্য কিন্তু একটা মাথা ব্যথার কারণ, বিকজ সে হয়তো তার প্লেইং স্টাইল চেঞ্জ করেছে। আমি যদি ভুল না করে থাকি, সে আগে হয়তো প্রচুর রান করতো বা লিঙ্ক আপ স্ট্রাইক হতো বা প্লে মেকিংটা করতো, বাট এখন কিন্তু সে ওই যেটা বললাম যে এনার্জিটা কিপ করে, একটা দুইটা মোমেন্টের জন্য ওয়েট করে এবং সে কিন্তু ওইটা থেকে কিন্তু ডেলিভার করে, রাইট। সো আমি বলবো যে এইগুলি হয়তো আর্জেন্টিনাকে আবার এগিয়ে রাখতে পারে। শায়ন ভাই, আপনি ইংল্যান্ডকে এই বিশ্বকাপে কতদূর পর্যন্ত দেখতে চান? আমি তো দেখতে চাচ্ছি ফাইনাল মানে ওয়ার্ল্ড কাপ ভিক্টরি পর্যন্ত। তো একটা জিনিস ইংল্যান্ডের ব্যাপারে বলতে হবে, সেটা হচ্ছে যে স্ট্রাইকার নিয়ে আমরা যত কথা বলছি, স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার, ওনাদের গোলকিপারও কিন্তু আপনার মেক্সিকোর সঙ্গে মানে খুব ভালো খেলেছিল। দেখা যাচ্ছে যে আপনার যখন রেড কার্ডটা পেল ইংল্যান্ড 52nd মিনিটের পর, সেটার পর থেকে কিন্তু আপনার মেক্সিকো জাস্ট একটার পর একটা অ্যাটাক করছিল, এবং পিকফোর্ড ইংল্যান্ডের যে কিপার, সেও কিন্তু অসাধারণ খেলেছিল। সে দেখা যাচ্ছে যে আপনার সেভ আফটার সেভ, ইনক্লুডিং স্টপেজ টাইম। এখন তো আবার হাইড্রেশন ব্রেকের কারণে দেখা যাচ্ছে ফুটবল কিন্তু 10-11 মিনিট স্টপেজ টাইমও পেয়ে যাচ্ছে খেলার শেষে। তো সেখানেও যে একটা কিছু মানে সেভ করেছিল, it was splendid, and goalkeeperদেরকে we should not forget because they also playing a very critical role. এবারের ওয়ার্ল্ড কাপে কিপাররা বেশ ভালো পারফরমেন্স করছে। হ্যাঁ, অবশ্যই। মেইন ফ্যাক্ট হলো যে কিপার তো আসলে এন্ড অফ দ্য ডে একদম লাস্ট স্টেজ, হ্যাঁ, মেইন ম্যান হয়ে দাঁড়িয়ে যায়। আপনি যদি দেখেন প্রত্যেকটা দলেরই কিন্তু আমার মনে হয় যে কিপাররা পারফর্ম করলে ওই দলটা জিততে সাহায্য করে। হ্যাঁ, আপনি যদি ইভেনচুয়ালি স্পেন পর্তুগালের ম্যাচটাও যদি দেখেন, হ্যাঁ, যেটা করছে উনাই সিমন কিন্তু বেশ কয়েকটা ভালো সেভ করছে। পর্তুগাল ওরকম ক্লিয়ার চান্স তৈরি করতে পারেনি, বাট ভালোভাবে সেভ করছে। বাট পর্তুগালের যদি আপনি দেখেন ডিয়াগো কস্তা, লামিন ইয়ামাল ওই বল যদি গোল হয়ে যেত, বা ডেনি অলমোর ওই শটগুলি যদি গোল হয়ে যেত, তখন কিন্তু শুরুতেই তারা পিছিয়ে পড়তো। সো গোলকিপাররা কিন্তু এবার আমার মনে হয় যে পারফর্ম করছে। এবং ভাই পিকফোর্ডের কথা বলছে, টু বি অনেস্ট, পিকফোর্ড প্লেইং আউটস্ট্যান্ডিং। আদারওয়াইজ কিন্তু ওই ম্যাচে মেক্সিকো কিন্তু এগিয়ে যেতে পারতো, আর মেক্সিকো এগিয়ে গেলে তখন কিন্তু আসলে ইংল্যান্ডের জন্য আবার ম্যাচে কামব্যাক করা খুব ডিফিকাল্ট হতো। সো পিকফোর্ড একটা ভালো মোমেন্টাম দিয়েছে। ইভেনচুয়ালি আরেকটা ম্যাচের কথা যদি বলি, সেটা হলো যে নরওয়ে এবং ব্রাজিল। নরওয়ের গোলকিপারের কথা যদি আপনি দেখেন, সে পেনাল্টি সেভ করলো, সে আপনার এনরিকের 1-1 বলটাকে সেভ করলো, এট দ্য সেম টাইম একটা গোল কিন্তু হয়ে যাচ্ছিল, সেটা সে কিন্তু হাত থেকে বের করে দিয়েছে। সো এই ভুল না করে থাকে, ওনার নাম ছিল ভোজিনহা। না, ভোজিনা তো কেপ ভার্দে, ওনার নাম হলো নেল্যান্ড, নরওয়ের গোলকিপার। নেল্যান্ড ফ্যান্টাস্টিক জব। সো গোলকিপাররা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশ ভালো করছে, এবং খেলা মোমেন্টাম গুলি কিন্তু গোলকিপারদের কাছ থেকে আসছে। সো আমি বলবো যে এখন পর্যন্ত হয়তো টপ টিমের গোলকিপার ওইভাবে তেমন কোনো ফেস করছে না, লাইক আর্জেন্টিনা। আমরা জানি এমিলিয়ানো মার্টিনেজও যদি দেখেন কেপ ভার্দের সাথে যে বলটা লাস্ট মোমেন্টে যে সেভ করেছে, এটা গোল হয়ে গেলে কিন্তু তখন আবার 3-3 হয়ে যায়। সো এইগুলি আমার কাছে মনে হয় যে গোলকিপারদের পারফরমেন্স কিন্তু একটা দলের জন্য বড় স্ট্রেংথ হিসেবে কাজ করছে। আপনাদের দুজনকে আবার অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন এলইডি স্টিল প্রেজেন্টস টিভিএস ম্যাচ অ্যানাটমি। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিভিএস এর সাথেই থাকুন।